আমার ছাদ বাগানে এই মুহূর্তে সবথেকে ভালো যে ফুলটা দিচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন কালারের ট্যাটু ভিনকা, দেশি ভিনকা, হাইব্রিড ভিনকা বা নয়নতারা, যাই বলুন না কেন। গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এদের ফুলের চেহারাটাই অন্যরকম হয়ে গেছে। বিভিন্ন কালারের নয়নতারায় ভরিয়ে রেখেছে আমার এই জায়গাটাকে। তো নয়নতারাগুলো দিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকের এপিসোডে থাকছে একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনারা হয়তো অনেকেই করে ফেলেছেন, আমার এখনও করা হয়নি। আমি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং নিজেও করে দেখাবো। সেটা হচ্ছে আমার পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার যে মাদার প্ল্যান্টগুলো ছিল সেগুলো থেকে চারা তৈরির কাজ। এগুলো দেখছেন আপনারা জায়ান্ট চন্দ্রমল্লিকা দিয়ে এই জন্যই শুরু করলাম যে জায়ান্ট চন্দ্রমল্লিকাগুলোতে আমার আবার খুব সুন্দর প্রত্যেকটা গাছে ফুল এসছে। এটা আমি করব জুলাই মাসে কাটিং। আপাতত আরেকবার এখন থেকে ফুলগুলো নিয়ে নেব, যদিও শীতকালের মতন ফুলের সাইজগুলো অতটা বড় বড় নেই, নিজেদের ইচ্ছে যেটুকুনি ফুল ফুটছে আমি রেখে দিয়েছি। এবারে দেখাচ্ছি আমার পমপম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার মাদার প্ল্যান্টগুলো। কিছু কিছু আমি এই ছোটো ছোটো পটে সিন্ডারে করেছিলাম, আর কিছু কিছু ছিল গতবারের যে পুরনো বড় বড় প্ল্যান্টগুলো সেগুলো। তো এগুলো সবই আমি রেখে দিয়েছিলাম আবার নতুন করে চারা তৈরি করব বলে। তো এখানে লক্ষ্য করে দেখুন, কাটিং করার পরে সমস্ত গোড়াগুলো থেকে প্রচুর সাকার বেরিয়েছে। এগুলো থেকেই আমি কাটিং বার করে আজকে নতুন করে আবার 2025-26 উইন্টার গার্ডেনের চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নেব। তো সবার আগে আমি এখানে বেশ কয়েকটা গাছ সিলেক্ট করে নিয়েছি যেখান থেকে আমি কাটিংগুলো আজকে করব। এখানে আমি আজকে টোটাল 6টা গাছের কাটিং করব। এবারে কয়েকটা জিনিস আমার রেডি রাখতে হবে, সেগুলো হচ্ছে কাটিং তৈরি করার জন্য একটা পরিষ্কার ব্লেড, যেটা দিয়ে আমি কাটিংগুলো তৈরি করব। কিছুটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া বালি, যেটা কনস্ট্রাকশনের যে বালি হয় সেটা। কিছুটা লাগবে কাটিং এড পাউডার বা রুটিন যে হরমোন সেইটা। আর লাগবে কতগুলো পট। আপনারা ইচ্ছে করলে এরকম একটা বড় চালি পটে একসাথে 4-5 রকমের চারা বসাতে পারেন, আবার ইচ্ছে করলে এরকম ছোট ছোট 4-5 ইঞ্চি পটে এক একটা আলাদা আলাদা করে চারাও বসাতে পারেন। এবার সবার আগে বুঝতে হবে আমি কোন গাছগুলো থেকে কাটিং নেব। সেটা হচ্ছে একদম যে নিউ গ্রোথ হচ্ছে সেখান থেকে আমাদেরকে কাটিংগুলো সংগ্রহ করতে হবে। যেরকম দেখুন, একদম প্রায় 4-5 ইঞ্চি ডাল রেখে আমি সমস্ত কেটে দিয়েছিলাম, তারপরে এইরকম নিউ গ্রোথ বেরিয়েছে এবং এই যে গোড়া থেকে নতুন নতুন সাকারগুলো যে বেরিয়েছে সেইগুলো থেকে আমি চারা বসাবো। চারা দুরকমভাবে আমরা করতে পারি। একটা হচ্ছে ধরুন এই সাকারটা একদম রুট পর্যন্ত টেনে বার করে ওই রুটটা সমেত আমরা বালিতে বসিয়ে দিতে পারি। আর আরেক রকম প্রসেস হচ্ছে এখান থেকে এই সাকারের মাথা থেকে আমি এই 4-5 পাতা পর্যন্ত রেখে 3 থেকে 4 ইঞ্চির কাটিং বসাতে পারি। আমি এরকম ব্লেডের সাহায্যে কাটিংগুলো আগে জোগাড় করে নিচ্ছি। একটু বড় করেই কাটছি, দরকার হলে পরে আবার আমি কেটে ছোট করে নেব। একটু ধারালো ব্লেডের সাহায্যে আমি দেখুন এইরকম সাইজের কাটিংগুলো জোগাড় করে নেব। তারপরে যেটা করব, এই যে নোডের পোর্শনটা এখান থেকে একটা কি দুটো পাতা আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো, যাতে আমাদের এইখানটা আমরা বালির ভেতরে ঢুকিয়ে নিতে পারি। তো এখানে লক্ষ্য করে দেখুন আমি একটা কাটিং রেডি করে আপনাদের দেখিয়ে দিলাম। এইরকম দেখতে হবে কাটিংটা। এইরকম প্রসেসে একই ভ্যারাইটি থেকে আমি 3 থেকে 4টে কাটিং এইভাবে রেডি করে নিয়েছি। প্রত্যেকটাই দেখুন এই নোডের পোর্শনটা ছাড়িয়ে নিয়েছি, আর নোডটা একটুখানি অ্যাঙ্গেল করে কাটা আছে, একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন, তলাগুলো একটু অ্যাঙ্গেল করে কেটেছি। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এই কাটিংগুলোকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এতে কী হবে, এই পাতার ভেতরে যে ধুলো ময়লা থাকবে বা কোনো পোকামাকড় যদি থাকে তাহলে এই জলের মধ্যে সেটা ধুয়ে বেরিয়ে যাবে। এই নোডের পোর্শনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা আছে। এর ফলে কী হবে, এই যে আমরা রুটটা যেটা থেকে বেরোবে সেই সারফেস এরিয়াটা অনেকটা বেশি পেয়ে যাবে এবং রুটটা বেরোতে অনেকটাই সুবিধা হবে। এইভাবে আমি বাকি কাটিংগুলোকেও একে একে জোগাড় করে নিয়ে ওই রকমভাবেই জলের মধ্যে ফেলে একদম পরিষ্কার করে ধুয়ে নেব। কাটিংগুলো জোগাড় করে নিয়ে নেওয়ার পরে আরও কয়েকটা কাজ করে নিতে হবে। এবার চলুন সেগুলো দেখে নেওয়া যাক। যে এই চালি পটটাকে এই যে চালা পরিষ্কার ধোয়া বালি দিয়ে ভর্তি করেছি, এটা জল দিয়ে একদম ফিল আপ করে নেবো। এটা আমার চেলে শুকিয়ে রাখা আছে কয়েকদিন,
আগেই, যেহেতু আমি এই কাজটা করব। এখন যেটা আমি করে নিচ্ছি, সম্পূর্ণ এরিয়াটা আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। একদম যতক্ষণ না পর্যন্ত নিচ দিয়ে জল ড্রেন আউট হয়ে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এই পটটাকে ভালো করে জল দিয়ে ঢেলে নেব। জল ঢালার পরে যে আনইভেন ব্যাপারটা ছিল বালিতে, সেগুলো আমি আস্তে আস্তে ট্যাপ করে করে বসিয়ে সুন্দর করে মসৃণ করে নিলাম। যেহেতু 6টা আলাদা আলাদা চারা বসাবো, তো আমি এখানে পার্টিশন করার জন্য কয়েকটা ছোট ছোট পাটকাঠি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি মাপ করে করে 6টা আলাদা আলাদা খাঁচা তৈরি করে নিয়েছি, 6টা আলাদা আলাদা ভ্যারাইটির চন্দ্রমল্লিকার চারা গ্রো করার জন্য। তো এখানে লক্ষ্য করে দেখুন, আমি সব কটা মাপ একদম ভেঙে সেট করে রেডি করে নিয়েছি। আমি যদি এরকম ছোট পটে বসাতাম তাহলে কিন্তু আমার এতটা কিছু করতে হতো না, আমি এক একটার মধ্যে এক একটা বসিয়ে দিতে পারতাম। যেহেতু আমি একটার মধ্যেই 6 রকম বসাবো, এটা আমি দুটো কারণে করেছি। এক তো এই একটা পটকেই জল দিয়ে ভেজালে আমার কাজ হয়ে যাবে, আর দ্বিতীয় কথা হচ্ছে একটা পটই আমি যখন তখন যেখানে সেখানে সরাতে নড়াতে পারবো। এই সমস্ত ভেবেচিন্তে কিন্তু আমি এই ব্যাপারটা করেছি। এবার এখানে আরেকটা জিনিস নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমার এই যে 6টা ফাঁকা আইসক্রিমের কাঠি, যেগুলোতে আমি নাম্বারিং করব। আর নিয়ে নিয়েছি এরকম সাদা একটা কালার, একটা তুলি। যেই যেই ভ্যারাইটিগুলো আমি লাগাবো সেগুলো আমি এই আইসক্রিমের চামচের মধ্যে এই তুলি আর রঙের সাহায্যে নাম্বারিং করে এই এক একটা যে পোর্শন ভাগ বেরিয়েছে 6টা ভাগে 6টা আইসক্রিমের কাঠি প্লেসমেন্ট করে দেবো, যাতে কোনটা কোন ভ্যারাইটির চারা সেটা আমার মনে থাকে। এবারে সব কিছু প্রসেসিং আমার করা হয়ে গেছে। চারা কাটিং করে দেখুন জলে চোবানো হয়ে গেছে। এখানেও 2 রকম আইটেম আমি নিয়ে নিয়েছি, 2টো আলাদা আলাদা চারা। এখানে কাটিং এড পাউডার তৈরি হয়ে গেছে। আমার যে কাটিং তৈরি করার যে বেড সেটাও রেডি হয়ে গেছে, এবং স্পুনের মাধ্যমে আমি নাম্বারিংও করে নিয়েছি। এবারে যেটা করতে হবে, আমি একটা একটা করে চারা এই জল থেকে তুলব, জাস্ট কাটিং এড পাউডারে তাকে ডোবাবো আর একটা একটা করে বসিয়ে দেবো। সরি একটা কাজ আমার করা বাকি আছে। এর মধ্যে হোলগুলো আমি এখনও তৈরি করিনি, সেগুলো একটু তৈরি করে নিই। তো আমি এখানে একটা এরকম লাঠির মাধ্যমে ছোট ছোট করে হোল তৈরি করে নিচ্ছি। এইরকমভাবে এক একটা হোলের মধ্যে আমি এক একটা চারা বসিয়ে দেবো। তো এখানে লক্ষ্য করে দেখুন আমার সমস্ত হোলগুলো করা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু ডিস্টেন্স মেনটেন করেছি, যাতে রুটটা এর মধ্যে তৈরি হয়ে গেলে আমার এই কাটিংগুলো আমার রুট সমেত তুলতে যাতে অসুবিধে না হয়। এবারে একটাই কাজ বাকি আছে, কাটিং এর পাউডারে আমি একটা একটা করে চারা ডোবাবো আর তুলে নিয়ে নিয়ে ওই হোলের মধ্যে বসিয়ে দেবো। তো একটা দুটো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই আমি 1 নম্বরে যে হোলগুলো আছে সেগুলোতে এই চারাগুলোকে, চারা আমি বারবার বলছি, চারা এরা এখনও তৈরি হয়নি, কাটিং। তো বসানোর পরে আশপাশের যে গ্যাপটা সেটাকে আঙুলের মাধ্যমে ভালো করে ভরাট করে দিতে হবে। আরও একটা আমি কাটিং এড পাউডারে ডুবিয়ে নিলাম এবং এই পাশের হোলটায় দিয়ে দিলাম। তো এইভাবে আমি একে একে সমস্ত কাটিংগুলো এখানে নাম্বার ওয়াইজ বসিয়ে দিচ্ছি। 1 নম্বর ঘরটা আমার ফিল আপ করা হয়ে গেছে। এবারে আমি চলে আসছি 2 নম্বর কাটিংয়ে। 2 নম্বরে আমার এখানে রয়েছে ইয়েলো কালারের পমপম ভ্যারাইটি। 1 নম্বরে ছিল সাদাটা, এবারে 2 নম্বরটা ওই একইভাবে আমি তুলে নিয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি হোলগুলোর মধ্যে। এই যে দেখুন, খুবই ইজি প্রসেস। যে কেউ ছোট বাচ্চাকেও যদি আপনাদের বাড়িতে থাকে তাকে দিয়ে বসিয়ে দেবেন, সেও কিন্তু খেলার চলে এই একইভাবে কাটিংগুলোকে বসিয়ে দিতে পারবে। এগুলো তো গেল কাটিং থেকে চারা তৈরি। এবার আপনাদের দেখাচ্ছি সাকার থেকে কি করে চারা তৈরি করবেন। এই যে এখানে লক্ষ্য করুন, এই যে এটা বেরিয়েছে, এটা কিন্তু একটা সাকার, এটা কিন্তু কোনো কাটিংয়ের চারা না। আপনারা যদি এই সাকারটাকে খুব সাবধানে সন্তর্পণে এখানে মাটির থেকে তুলে নিতে পারেন, লক্ষ্য করে দেখবেন এতে অলরেডি কিন্তু রুট এসে গেছে। আমি একটু ভেতর থেকে তুলে আপনাদের দেখাচ্ছি। এই যে লক্ষ্য করুন, এতে কিন্তু রুট এসে গেছে। আপনি এইটা যদি বসিয়ে দেন, একদম অবধারিত এই চারাটা তৈরি হবেই। আপনারা কিন্তু ইচ্ছে করলে এই সাকার থেকেও চন্দ্রমল্লিকার চারা তৈরি করে নিতে পারেন, এবং এর কিন্তু একদম অবধারিত এই চারাটা হবেই হবে। এই রুট সমেত আপনারা ইচ্ছে করলে ওয়েল ড্রেন সয়েলেও যদি বসিয়ে দেন তাহলেও কিন্তু চারাটা গ্রো করে যাবে, এবং কিছুদিনের মধ্যে এই রুটের সংখ্যাটা আরও অনেক পরিমাণে বেড়ে যাবে। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু সাকার থেকেও কাটিং তৈরি করে নিতে পারেন, আবার যেভাবে আমি দেখালাম একটু আগে, কাটিং থেকেও আপনারা চারা তৈরি করে নিতে পারেন। তো আমি এই সাকারটা ফেলে না দিয়ে এটাকে ভালো করে জলে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এতেও একটু রুটিন হরমোন লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এই যে আমার ইয়েলো কালারের যেটা বসিয়েছি পমপম ভ্যারাইটি, তার এই পাশের হলে এটাকে একদম সাকার সমেত গেঁথে দিলাম। তো দেখতে দেখতে আমার এখানে 6 রকম ভ্যারাইটির, কোনোটা 4টে, কোনোটা 5টা, কোনোটা 3টে করে বসানো হয়ে গেছে। যেটা যেমন পেরেছি বসিয়েছি। তো
আজকে আমি এই কটাই বসাবো, আবার পরবর্তী কোনো দিনে আরও যে কটা ভ্যারাইটি আছে সেরকম আরও একটা পাত্রে এইভাবে বসিয়ে দেবো। এই কাটিং বসানো পাত্রটাকে আমি এখন এমন একটা জায়গায় রাখবো যেখানে একদম ইনডাইরেক্ট সানলাইট আসবে, ডাইরেক্ট কোনো সানলাইট আসবে না। আর প্রতিদিনই এই পাতাগুলোকে আমি স্প্রেয়ারের মাধ্যমে ভালো করে ভিজিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে এই বালিটাও শুকনো হতে দেওয়া যাবে না, বালিটাকেও সবসময় ময়েস্ট রাখতে হবে। এইভাবে 7 থেকে 10 দিন বাদে যখন এই চারাগুলো থেকে মানে কাটিংগুলো থেকে রুট গ্রো করে যাবে, তখন আমি আবার এদেরকে আলাদা আলাদা পাত্রে শিফট করে দেবো। ততদিন পর্যন্ত খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বালিটা ময়েস্ট থেকে না একেবারে ড্রাই হয়ে যায়, আর পাতার ওপর পোর্শনগুলোও যেন একটু একটু ময়েস্ট থাকে। ব্যাস, তাহলেই কিন্তু আর কোনো চিন্তা নেই। মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে পম্পম ভ্যারাইটির চন্দ্রমল্লিকার কাটিং বসাতে পারলে সেই সমস্ত কাটিং থেকে যে চারা তৈরি হবে, সেই চারা থেকে প্রচুর প্রচুর ফুল কিন্তু পাওয়া যায়। এবং যত আমরা আগে বসাবো সেই চারা গাছকে পিঞ্চিংয়ের মাধ্যমে ঝাঁকড়া করে করে অনেক বড় করে নেওয়া যায় এবং এক একটা গাছ থেকে 1,500-2 হাজার ফুলও আমরা পেতে পারি স্টেপ বাই স্টেপ পট পরিবর্তনের মাধ্যমে। চন্দ্রমল্লিকার কাটিংও আমি কিন্তু সেকেন্ড হাফে বসাচ্ছি এবং দেখুন, লক্ষ্য করে দেখতে দেখতে কিন্তু সন্ধে নেমে গেছে, কতটা আলো কমে গেছে। আমারও কাজটা আপাতত এখানেই শেষ করব। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের কাছেও যদি পুরনো চন্দ্রমল্লিকার এরকম গাছ থেকে থাকে, তার থেকে কিন্তু অবশ্যই কাটিং বানানো শুরু করে দিন, আমি যেভাবে দেখালাম সেইভাবে।